আচ্ছা, পারমাণবিক অস্ত্র শব্দটা শুনলেই কেমন একটা ভয় কাজ করে, তাই না? মাত্র কয়েকটা দেশের হাতে থাকা এই টেকনোলজি কিন্তু পুরো পৃথিবীকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। তো এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্যই কিন্তু একটা চুক্তি করা হয়েছিল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেটার নামই হলো এনপিটি, মানে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি এই চুক্তিটা ঠিক কিভাবে একটা নিউক্লিয়ার মহাপ্রলয়ের হাত থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে। একবার শুধু ভাবুন তো, যদি একটা দেশের পর আরেকটা দেশ পারমাণবিক বোমা বানানো শুরু করে, মানে একটা ডমিনো এফেক্টের মতো, তাহলে সেটাকে থামানো যাবে কিভাবে? ঠিক এই জটিল প্রশ্নটার উত্তর খুঁজতেই কিন্তু একটা বৈশ্বিক চুক্তির জন্ম হয়েছিল। চলুন প্রথমে আমরা একটু সেই সময়ে ফিরে যাই, যখন পুরো বিশ্ব বলতে গেলে একটা পারমাণবিক যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুনিয়া এক নতুন ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। বিশ্বের বড় বড় শক্তিগুলো তখন একে অপরের চেয়ে শক্তিশালী বোমা বানানোর একটা মারাত্মক খেলায় নেমে পড়েছিল। পরিস্থিতি যে কী সাংঘাতিক দ্রুততায় হাতের বাইরে চলে যাচ্ছিল, সেটা ভাবলেও অবাক হতে হয়। মানে ভাবুন একবার, ১৯৪৫ সালে প্রথম অ্যাটম বোম ফাটানো হলো, আর তার ঠিক ২০ বছরের মধ্যেই দেখতে দেখতে পাঁচটা দেশ নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেল। সারা পৃথিবীতে তখন কি লেভেলের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। এর পেছনের যুক্তিটা ছিল খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর। যত বেশি দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে, যে কোনো ভুল বোঝাবুঝি বা সংঘাত থেকে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিটাও ঠিক ততটাই বাড়বে। এই ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতেই কিন্তু বিশ্ব একজোট হয়ে একটা সেফটি প্যাক্ট বা নিরাপত্তা চুক্তি তৈরি করে। এই চুক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন ঠিক করা হয়। আর সেই চুক্তিটাই হল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি। ১৯৬৮ সালে এটা গ্রহণ করা হয়, আর এর মূল উদ্দেশ্য একটাই, পারমাণবিক অস্ত্রের বিস্তার যে কোনো মূল্যে থামিয়ে দেওয়া। বলতে পারেন এটাই আজকের পারমাণবিক বিশ্ব পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এই চুক্তির আসলে ৩টা প্রধান লক্ষ্য: ১. নতুন কোনো দেশকে পারমাণবিক অস্ত্র বানাতে না দেওয়া। ২. শান্তিপূর্ণ কাজে মানে ভালো কাজে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারকে প্রমোট করা। আর ৩. ধীরে ধীরে পারমাণবিক অস্ত্র পুরোপুরিভাবে নির্মূল করার দিকে এগিয়ে যাওয়া। পুরো চুক্তিটা দাঁড়িয়ে আছে ৩টা খুব শক্তিশালী স্তম্ভ বা পিলারের ওপর। চলুন এবার এনপিটির এই মূল ভিত্তিগুলো কি এবং কিভাবে কাজ করে সেটা একটু দেখে নেওয়া যাক। চুক্তিটার ব্যালেন্সটা দাঁড়িয়ে আছে এই ৩টা মূল নীতির ওপর। প্রথমত, অস্ত্রের বিস্তার রোধ করা, মানে নন প্রলিফারেশন। দ্বিতীয়ত, বিদ্যুৎ বা চিকিৎসার মতো শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করা। আর তৃতীয়ত, নিরস্ত্রীকরণ বা ডিসআর্মামেন্ট, মানে পারমাণবিক শক্তিধর দেশগুলোর অস্ত্রভাণ্ডার কমানো। এই ৩টা পিলার কিন্তু একে অপরের সাথে এমনভাবে জুড়ে আছে যে একটা ছাড়া আরেকটা অচল। প্রথম পিলারটা সবচেয়ে কড়া। এর মূল কথা হল, যেই সব দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই, তারা নতুন করে সেটা বানানোর বা জোগাড় করার কোনো চেষ্টাই করবে না। আসল উদ্দেশ্য হল এই বিপজ্জনক নিউক্লিয়ার ক্লাবের সদস্য সংখ্যা আর বাড়তে না দেওয়া। দ্বিতীয় পিলারটা হলো একটা দারুণ ট্রেড অফ বা লেনদেন। দেশগুলো পারমাণবিক অস্ত্র না বানানোর যে প্রমিস করছে, তার বিনিময়ে তারা বিদ্যুৎ, চিকিৎসা বা গবেষণার মতো শান্তিপূর্ণ আর লাভজনক কাজে নিউক্লিয়ার টেকনোলজি ব্যবহারের অধিকার পাচ্ছে। এটা কিন্তু চুক্তিটা মেনে চলার জন্য একটা বড় ইনসেন্টিভ। আর ৩ নম্বর পিলারটা হলো একটা বড়সড় প্রতিশ্রুতি। যে এসব দেশের কাছে ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র আছে, তারা কথা দিয়েছে যে তারা তাদের অস্ত্রভাণ্ডার কমাবে এবং একদম শেষে সেগুলো পুরোপুরি নির্মূল করার জন্য আলোচনা চালিয়ে যাবে। এটাই ছিল বিশ্বকে নিরাপদ করার লং টার্ম ভিশন। কিন্তু প্রশ্ন হল, দেশগুলো যে চুক্তি মানছে সেটা নিশ্চিত করা হবে কিভাবে? এখানেই আসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএএ এর ভূমিকা। চুক্তির অধীনে প্রত্যেকটা দেশকে তাদের পারমাণবিক স্থাপনায় ইন্সপেকশন বা পরিদর্শনের অনুমতি দিতে হয়, আর তাদের সব নিউক্লিয়ার উপকরণের একদম চুলচেরা হিসাব জমা দিতে হয়।
তবে এই চুক্তিটা কিন্তু শুরু থেকেই একটা বড় বিতর্ক তৈরি করেছে। এটা পারমাণবিক অস্ত্রধারী বা হ্যাভস আর অস্ত্রবিহীন বা হ্যাভ নটস দেশগুলোর মধ্যে একটা বিভাজন রেখা টেনে দিয়েছে। চুক্তি অনুযায়ী ৫টা দেশকে অফিসিয়ালি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র বা নিউক্লিয়ার ওয়েপন স্টেটস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণটা হলো তারা ১৯৬৭ সালের আগেই নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছিল। এই দেশগুলো হলো আমেরিকা, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ফ্রান্স আর চীন। তাহলে মূল যে বোঝাপড়া বা বার্গেনটা হলো সেটা অনেকটা এই রকম। অস্ত্রবিহীন দেশগুলো বা NNWS অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়, আর এর বিনিময়ে অস্ত্রধারী দেশগুলো বা NWS কথা দেয় যে তারা তাদের অস্ত্র বা প্রযুক্তি অন্য কোনো দেশকে দেবে না এবং নিজেরাও নিরস্ত্রীকরণের পথে হাঁটবে। কিন্তু এই চুক্তির কিছু সিরিয়াস সমালোচনাও আছে। প্রথমত, অনেকেই বলেন যে এটা পারমাণবিক ক্ষমতার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে একটা বৈষম্য তৈরি করেছে। দ্বিতীয়ত, পারমাণবিক শক্তিধর দেশগুলো নিরস্ত্রীকরণের ক্ষেত্রে খুবই স্লো, যা অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে একটা হতাশা তৈরি করে। আর সবচেয়ে বড় যে দুর্বলতা, সেটা হলো ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়ার মতো দেশ যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, তারা কিন্তু এই চুক্তির সদস্যই না। ফলে চুক্তির কার্যকারিতা নিয়েই একটা বড় প্রশ্ন উঠে যায়। তাহলে চলুন সবশেষে এই চুক্তির সফলতা আর ব্যর্থতার একটা কুইক স্কোর কার্ড দেখে নিই, আর মূল বিষয়গুলো মনে রাখার জন্য একটা মেমোরি লক তৈরি করি। এত সমালোচনার পরেও এই চুক্তির সবচেয়ে বড় সাফল্য হল এটা পারমাণবিক অস্ত্রের বিস্তারকে নাটকীয়ভাবে থামিয়ে দিয়েছে। ৬০-এর দশকে আশঙ্কা করা হচ্ছিল যে কয়েক ডজন দেশ নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। এর কারণেই একটা গ্লোবাল ভেরিফিকেশন সিস্টেম তৈরি হয়েছে আর শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার রাস্তাও খুলে গেছে। এই লাইনটা কিন্তু খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। এনপিটি পারমাণবিক ঝুঁকিটা ম্যানেজ করে, পারমাণবিক অস্ত্র নির্মূল করে না। এর মূল কাজ হল রিস্ক কমানো, রাতারাতি বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করে ফেলা নয়। ওকে, তাহলে একদম শেষে চলুন পুরো ব্যাপারটা মাথায় গেঁথে ফেলি। এনপিটি আসলে কি? সহজ করে বললে এটা একটা গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। এর ৩টা পিলার আছে, মনে আছে তো? ১, নতুন করে কোনো বিস্তার হবে না। ২, শান্তিপূর্ণ ব্যবহার করা যাবে। আর ৩, নিরস্ত্রীকরণ বা অস্ত্র কমানো। আর এই সব কিছুর উপর নজর রাখে কে? IAEA। আর পুরো ব্যাপারটা হলো নিউক্লিয়ার হ্যাভস আর হ্যাভ নটসদের মধ্যে একটা বিরাট ঐতিহাসিক বোঝাপড়া। সব শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, ৫০ বছরেরও বেশি পুরনো এই চুক্তিটা কি একবিংশ শতাব্দীর নতুন নতুন প্রযুক্তি আর রাজনৈতিক চ্যালেঞ্জ সামলানোর জন্য যথেষ্ট? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।